স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আবারও চলে এলাম নতুন একটি ভিডিওতে। এখানে আমরা আলোচনা করব ডাব্লিউবি এসএসসির গ্রুপ ডির এক্সামের কাট আপ কত যেতে চলেছে। তো আমরা যখন কোনো একটি এক্সামের কাট আপ নির্ণয় করতে যাই বা কেউ যখন কোনো একটি এক্সাম প্যাটার্নকে অ্যানালাইসিস করতে যায়, তখন তাদের কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। কোন কোন বিষয়? প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মোট শূন্যপদ কত, অর্থাৎ যে এক্সামেরটাকে অ্যানালাইসিস করতে যাবে, যে এক্সামকে অ্যানালাইসিস করে সেই এক্সামের কাট আপ নির্ণয় করতে যাবে, সেই এক্সামের জন্য কতগুলো শূন্যপদ বরাদ্দ আছে মোট। এরপরে কি দেখতে হবে? এরপরে দেখতে হবে পরীক্ষার প্রশ্নপত্রের কঠিনতা, অর্থাৎ প্রশ্নপত্র কতটা জটিল এসেছে, ইজি না মডারেট না হার্ড, সেই বিষয়গুলো দেখতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে তারা কিরকমভাবে এক্সামটি দিয়েছে এবং তাদের মোটামুটি একটি অ্যানালাইসিস করে তার উপরই ভিত্তি করতে হবে। এরপর পরীক্ষা দিয়েছে প্রায় কত? 6.5 লক্ষ ক্যান্ডিডেট। এই যে গ্রুপ ডির এক্সামটি হলো কিছুদিন আগেই, এই এক্সামে কিন্তু প্রায় কতজন এক্সাম দিয়েছে? প্রায় 6.5 লক্ষ। কিন্তু শূন্যপদ কত? শূন্যপদ মাত্র দেখো 5,488। এই 5,488 শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছে প্রায় 6.5 লক্ষ ক্যান্ডিডেট। বুঝতে পারছো তাহলে কাট আপ কত হাই যেতে চলেছে। এরপর কি আছে? এরপর দেখো এই 6.5 লক্ষ ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল এর থেকেও বেশি। কত ফর্ম ফিল আপ হয়েছিল? প্রায় 8 লক্ষ। প্রায় 8 লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে 6.5 লক্ষ পরীক্ষা দিয়েছে। তার মানে মোটামুটি ধরে নাও 1.5 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিতেই যায়নি। বুঝতে গেল? এরপর এরপর দেখতে হবে ইন সার্ভিসরা পরীক্ষা দিয়েছে কি দেয়। তোমরা জানো যে এই যে এসএসসি গ্রুপ ডির পরীক্ষাটা নিচ্ছে, এখানে কিন্তু ইন সার্ভিসরাও পরীক্ষা দিচ্ছে, কারণ তাদের চাকরিটা তো বাতিল হয়েছে, তারপরেই তো এই শূন্যপদটা এসেছে। তাই তাদের চাকরি বাতিল হওয়ার পর যারা ধরো 9, 10, 11, 12-এ জব করতো, তারা কিন্তু অ্যাপ্লাই করেছে ইন সার্ভিস হয়ে এই পোস্টের জন্য। বোঝা গেল? তো ইন সার্ভিসরা পরীক্ষা দিয়েছে প্রায় 2823 জন। কত? 2823 জন। এখানে একটু গল্প আছে। এখানে কি গল্প? যদি 40 নাম্বারের কাট আপ বের হয়, যদি 40 নাম্বারের উপর মেরিট লিস্ট বের হয়, তাহলে কাট আপটা একরকমই যাবে। আর যদি 40+5 অর্থাৎ 5 নাম্বার এক্সট্রা এক্সপিরিয়েন্সের উপর যে দেবে, সেই নাম্বারটা মিলিয়ে যদি 45 নাম্বারের উপর মেরিট লিস্ট বের হয়, তাহলে কিন্তু গল্পটা আরেক দিকে যাবে। কি করে? এই যে 2823 জন, এই 2823 জনই কিন্তু এক্সট্রা 5 নাম্বার করে পেয়ে যাবে। তাহলে কিন্তু তারা তোমাদের থেকে, ফ্রেশার্সদের থেকে 5 নাম্বার এগিয়ে গেল। বোঝা গেল? তাহলে এই যদি আমি 2823 জনকে বাদও দিয়ে দেই, এই যদিও এই প্রত্যেকে পাবে না, প্রত্যেকে ভালো এক্সাম দিতে পারেনি, এই 2823 জনের মধ্যে 2823 জনই কিন্তু ভালো এক্সাম দিতে পারেনি, কারোর না কারোর এক্সাম তো খারাপ হয়েছে। তাও আমি হিসাবের খাতিরে ধরে নিলাম যে 2823 জনেরই পরীক্ষা ভালো হয়েছে, তারা খুব পরীক্ষা ভালো দিয়েছে। তারপরে কত শূন্যপদ পড়ে থাকবে? তারপরে শূন্যপদ পড়ে থাকবে 2665। এই 2665 শূন্যপদ কিন্তু একদম ফ্রেশার্সদের জন্য। এটা কিন্তু ন্যূনতম, এর থেকে বাড়বে। এই 2600 কত বললাম? 2665। এর থেকে কিন্তু শূন্যপদ কমবে না, এর থেকে বাড়বে। কি করে বাড়বে? এই যে 2823 জন ইন সার্ভিসদের শূন্যপদ, কতজন? 2823 জন ইন সার্ভিসদের শূন্যপদ। এই 2823 জন ইন সার্ভিসদের শূন্যপদ, এর থেকে যদি কোনো ইন সার্ভিস ক্যান্ডিডেট পরীক্ষা খারাপ দিয়ে থাকে, তাহলে সে তো সিলেক্ট হবে না। তাহলে সেই শূন্যপদটা এই যে ফ্রেশার্সদের শূন্যপদ এখানে অ্যাড। বোঝা গেল? যদিও এটা ভাগ ভাগ করে মেরিট বেরোবে না, একসাথে বেরোবে, তবুও আমি হিসেবের জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে পার্ট পার্ট করে বোঝাচ্ছি, যাতে তোমরা খুব সহজেই বিষয়টা বুঝতে পারো। বোঝা গেল? এবার পর্ষদ যেটা বলেছে, এবার তোমাদের যেটা নোটিফিকেশন বা যেভাবে দেওয়া আছে, কি বলা আছে? একটি মাত্র সিটের জন্য 2 জন ক্যান্ডিডেটকে ডাকবে। বুঝতে পারলে? কতজনকে ডাকবে? 2 জন। তাহলে এই যে 5488, এই 5488 সিটের জন্য মোট কতজনকে ডাকবে? কতজনকে ডাকবে? এই 5488-র জন্য আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, 5488
5488 ইন্টু 2, তাহলে কতজনকে ডাকবে হিসেব অনুযায়ী? 10,976 জনকে কিন্তু ডাকবে ইন্টারভিউ এর জন্য। 10,976 জন, এটা কিন্তু ন্যূনতম, এর থেকে বাড়বে। কি করে বাড়বে, কেন বাড়বে, সেটা এক্ষুনি আমি বিস্তারিত আলোচনা করছি তোমাদের। কিন্তু তার আগে বলছি ভিডিওটি স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু তোমরাই অনেক ইনফরমেশন মিস করে যাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কেননা এই চ্যানেলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত এক্সামের প্রিপারেশন করানো হয়। ডাব্লিউবি টেট হোক, আপার প্রাইমারি, ডাব্লিউবি প্রাইমারি টেট হোক, আপার প্রাইমারি টেট হোক, পুলিশের এক্সাম হোক, সমস্ত এক্সামের প্রিপারেশন কিন্তু দেওয়ানো হয়। এরপর এর পাশাপাশি সিটেটের জন্য কিন্তু একদম প্রপার গাইডলাইন্স প্লাস নোটস, স্টাডি মেটেরিয়াল সব প্রোভাইড করা হয়। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য। তো এই যে 10,976 জনকে ডাকবে, এর থেকে কিন্তু বেশি ডাকবে বাস্তবে। কি করে? ধরো আমি হিসেবের খাতিরে ধরছি, জেনারেলদের কাট আপ ধরো 40-এর মধ্যে কত গেল, 40-এর মধ্যে জেনারেলদের কাট আপ গেল ধরো 39 কাট আপ গেল। তাহলে ধরে নাও 40-এর মধ্যে 40-ই গেল, 39 ছাড়ো, হিসেবের খাতিরে ধরে নাও 40-এর মধ্যে 40-ই গেল জেনারেলদের কাট আপ, এর থেকে বেশি তো যাবে না। কেননা এখানে আমি এক্সপিরিয়েন্সের 5 নাম্বার বাদ দিয়ে দিচ্ছি, এক্সপিরিয়েন্সের 5 নাম্বার বাদ দিয়ে আমি ধরছি 40-এর মধ্যে 40 কাট আপ গেল। তাহলে কিরকম হবে হিসাবটা? ধরো 40-এর মধ্যে 40 পেয়েছে কতজন, এই যে হিসেবের খাতিরে ধরে নিচ্ছি, ধরো জেনারেল আছে কতজন, জেনারেলদের কাট আপ ধরো 40 গেল, জেনারেল এই 40 কাট আপ পেয়েছে ধরো কত, 40ই পেয়েছে ধরো 4,000 জন, কত, 4,000 জন ক্যান্ডিডেট ধরো 40-এ 40 পেয়েছে। কতজন ক্যান্ডিডেট ধরে নাও, 4,000 জন ক্যান্ডিডেট 40-এ 40 পেয়েছে। এবার এই 4,000 জন ক্যান্ডিডেট থেকে কাকে বাদ দিবে আর কাকে রাখবে? 4,000 জনকেই নিতে হবে। এরপরে আরো একটি সহজ হিসাব দিচ্ছি তোমাদের, ধরে নাও এটা জেনারেলদের, এরপর এসসি, এসটি, ওবিসি, এরকম ভাবে প্রত্যেকটি ক্যাটাগরিতে থেকে ধরো আমি ওবিসি এ এবং বি মিলিয়ে ধরছি, ওবিসি এ বি মিলিয়ে ধরো কাট আপ গিয়েছে 38। এই 38 ধরো পেয়েছে ওবিসি এ বি মিলিয়ে 5,000, কত, 5,000 ক্যান্ডিডেট। এরপর এসসিদের কাট আপ ধরো গিয়েছে 37, এই এসসি 37 পেয়েছে ধরো কত পাবে, ধরো এখানে পেয়েছে 4,000 জন, এখানে পেয়েছে 4,000 জন। আর এসটি পেয়েছে ধরো 32 গিয়েছে ধরো এসটির কাট আপ, আমি হিসেবের খাতিরে ধরছি, এটা কিন্তু অ্যাকচুয়াল কাট আপ নয়, আমি যেটা লিখছি এটা কিন্তু অ্যাকচুয়াল কাট আপ নয়, এটাকে তোমরা, আমি হিসেবের খাতিরে ধরছি, অ্যাকচুয়াল কাট আপ আমি একটু পরে জানাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো 32-এর মধ্যে ধরে নাও এসটি ক্যান্ডিডেট ধরো পেয়েছে 3,000 জন, 3,000 জন। আরো পিএইচ, ইডাব্লিউএস এগুলো সব মিলিয়ে ধরো যে কাট আপটা যাবে ন্যূনতম, সেই কাট আপটাই ক্লিয়ার করেছে ধরো 2,000 জন, 2,000 জন। তাহলে কাকে বাদ দেবে আর কাকে রাখবে? যেহেতু 40-এ 40 পেয়েছে 4,000, প্রত্যেকে রাখতে হবে। 38 কাট আপে 38 পেয়েছে 5,000, তাহলে 5,000কেই ডাকতে হবে। এভাবে ধরো ডাকতে ডাকতে ধরো 5 4 9, এখানে দেখো 9 4 কত হয়, 13 13 16 17 18,000, এখানে কিন্তু বাস্তবে 18,000 হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা 10,000 বললেও 10,000 প্লাস। বোঝা গেল? যেটা কিন্তু এই যে 11-12-এর যে ইন্টারভিউ প্রসেস হলো, সেখানেও কিন্তু এভাবে ক্যান্ডিডেট সংখ্যা বেড়েছিল। তোমরা অনেকেই যদি অ্যানালাইসিস করো বিষয়গুলো দেখতে পারবে। বোঝা গেল? এবার আসছে কাট আপের কথায়, কাট আপ কত যাবে। তো তোমাদের যে যারা জেনারেল আছো তাদের কাট আপ আমি আউট অফ 40 ধরছি, এক্সপিরিয়েন্স বাদ দিয়ে ধরছি, এক্সপিরিয়েন্স বাদ দিয়ে আমি আউট অফ 40-এর মধ্যে ধরছি। জেনারেল ক্যান্ডিডেট কত পাবে? জেনারেল ক্যান্ডিডেট যারা ধরো 37 থেকে 39-এর মধ্যে আছো, 37 থেকে 39 তারা সেভস করে আছো, তারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে শুরু করে দাও। এরপর কারা? এরপর আছে এখানে, এরপর আছে ওবিসি এ, ওবিসি বি। ওবিসি এ, ওবিসি বির কিন্তু কাট আপ বেশি কম বেশি হবে না, কারণ বহু ক্যান্ডিডেট জেনারেল থেকে ওবিসি এ বিতে এসেছে এবং ওবিসি এ বিতে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে। এই বর্তমানে এই এক্সামে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আছে, আগের সাথে কম্পেয়ার করলে মিলবে না, কোনো দিনও মিলবে না। এখানে প্রচুর ক্যান্ডিডেট আছে এবছর।
তাহলে এখানে কত কাট আপ যাবে? এখানে কাট আপ যাবে 36-এর মতো, 36 থেকে 37 ধরে নাও, 36, 35, 36 ধরে নাও। এখানে কাট আপ কত যাবে? 35 থেকে 36। কত? 35 থেকে 36 কত যাবে? 35 থেকে 36। এখানে ওবিসি বিতেও মোটামুটি ধরে নাও 35 থেকে 36ই যাবে। ওবিসি বিতেও 35 থেকে 36ই যাবে। ওবিসি এ আর বির মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স হবেই না এবছর। ওবিসি এ ওবিসি বির ক্যান্ডিডেট মিলিয়ে নিয়েও আমি বলছি কথাটা, একদম দুটো ক্যাটাগরিরই কাট আপ একদম সমান সমান যাবে। আমি বলছি, ইউটিউবে কথাটা রেকর্ড করে রেখে দাও, মিলিয়ে নিও যখন কাট আপ বেরোবে। বোঝা গেল? এরপর কি আছে? এরপর দেখো আছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটের কাট আপ কত যাবে? এসসি ক্যান্ডিডেট যারা 34 থেকে 35-এর মধ্যে আছো, তারা সেভ করে আছো, সরি এখানে 35 লিখে দিন, এটা 34 থেকে 35 হবে। কত? 34 থেকে 35 যারা আছো তারা সেভস করে আছো, তারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে শুরু করে দাও। আমি বলবো এক্ষুনি শুরু করে দাও, না হলে কিন্তু পিছিয়ে পড়বে। আর এসটি যারা আছো তারা ধরে নাও 31, 32। এসটির কাট আপ কত যাবে? 31, 32 বা খুব বেশি গেলে 33, খুব বেশি গেলে 33, 31 থেকে 33। পিএইচদের কথা বলবো, পিএইচদের কাট আপ আরো কম যাবে। পিএইচদের কাট আপ ধরে নাও তুমি 28, 29 যাবে পিএইচদের কাট আপ, 28 থেকে 29 যাবে পিএইচদের কাট আপ। আর ইডাব্লিউএস এর কাট আপ কিন্তু সব থেকে কম যাবে এবছর, কারণ ইডাব্লিউএস কিন্তু যে 10%, ইডাব্লিউএস এ কত পার্সেন্ট রিজার্ভেশন দেয়? 10%। অর্থাৎ যদি 100টা সিট থাকে তাহলে কটা সিট? 10টা সিট কিন্তু ইডাব্লিউএস দের জন্য রিজার্ভ থাকবে, 10টা সিট ইডাব্লিউএস দের জন্য থাকবে সংরক্ষিত। এটা কিন্তু নতুন চালু হলো। তো যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা কিন্তু খুব লাকি হতে চলেছে এবছর পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরির এক্সামের জন্য। তোমরা কিন্তু খুব খুব লাকি হতে চলেছো। তোমাদের কাট আপ কত যাবে? এই ধরে নাও 26, 27। কত? 26, 27। এর থেকে কমও যেতে পারে, কোনো ভরসা নেই। 26, 27-এর থেকেও কম যাবে, আমি বলছি মিলিয়ে। তাও যারা 26, 27 স্কোর করছো তারা একদম সেফ, তারা কোনো টেনশন নিও না, তারা প্রিপারেশন শুরু করে দাও ইন্টারভিউর জন্য। এই যে আমি কাট আপটা বলছি, এই কাট আপগুলো কিন্তু আমি অনেক অনেক তথ্য অ্যানালাইসিস করে পেয়েছি। যেরকম এই যে শূন্য পদের সংখ্যা, পরীক্ষার কঠিনতা, এটা কিন্তু আমি অনেকবার পোল করেছি ছাত্রছাত্রীদের কাছে, অন স্পট গিয়ে ছাত্রছাত্রীদের রিভিউ নিয়েছি, তারপরেই এই কাট আপটা তোমাদের জন্য অনেক পরিশ্রমের পর তৈরি করেছি। তাই যে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, একটা লাইক বাটন প্রেস করতে ভুলো না। আর তোমার যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো ক্লাসে বা পরের কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ। আজকের ক্লাস, আজকের ভিডিও এই পর্যন্ত। গুড নাইট।